দেখো, আজকে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা আছে তার থিওরির শেষ অংশে চলে এসেছি। তারপরে আমাদের আছে থার্মোকেমিস্ট্রি, তারপরে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, একটু সময় লাগবে। তো আমরা আজকে পড়ব এনথালপি। এই এনথালপিকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করি। তো বিষয় হচ্ছে এনথালপিটার প্রয়োজন কি। দেখো, আমাদের অনেক ক্ষেত্রে এই যে প্রাকৃতিক পরিবর্তনগুলো হয়, সেই প্রাকৃতিক পরিবর্তনগুলো স্থির চাপে ঘটে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপে ঘটে। তা এরকম প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করার জন্য আন্তঃশক্তি, যেটা ইউ দিয়ে আমরা ডিনোট করেছিলাম, সেটা এককভাবে সকল ধর্মকে ব্যাখ্যা করতে পারছিল না। তা সেই জন্য নতুন আর একটা টার্ম আমরা নিয়ে আসছি, এনথালপি। তা এনথালপি এর গাণিতিক রূপ হচ্ছে H = U প্লাস পিভি। H = U প্লাস পিভি। তাহলে এই কথাটার অর্থ কি, যে কোনো সিস্টেমের আন্তঃশক্তির সঙ্গে সিস্টেমটার পিভি শক্তি, অর্থাৎ চাপ আয়তনিক শক্তির যে যোগফল, সেটাকেই আমরা বলবো সিস্টেমের এনথালপি। তাহলে কি বলছি, কোনো সিস্টেমের আন্তঃশক্তির সঙ্গে চাপ আয়তনিক শক্তির যোগফলকে এনথালপি বলা হয়। এনথালপি বা পূর্ণতাপ আমরা বলবো। তাহলে H = U প্লাস পিভি। তাহলে এখন আমরা যদি কোনো পরিবর্তনের ক্ষেত্রে নিই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো ∆H = ∆U প্লাস ∆P × V। তাহলে কি বলছি, কোনো পরিবর্তনের ক্ষেত্রে আমরা লিখব ∆H = ∆U প্লাস ∆ PV। এবং দেখো, আমি একটা কথা বললাম যে এনথালপি পরিবর্তন পরিমাপ করা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা মুক্ত চাপে। তাহলে সেখানে কী হবে, পিটা সবসময়তে স্থির থাকবে। তাহলে পি যদি স্থির থাকে, তাহলে গাণিতিক রূপটা কী দাঁড়াবে, ∆H = ∆U প্লাস P × ∆V। এরকমভাবে আমরা এনথালপির পরিবর্তনকে লিখতে পারি। এবার দেখো, এই এনথালপিকে আমরা আর কীভাবে প্রকাশ করতে পারি। ধরে নাও যে প্রাথমিক অবস্থায় কোনো একটা সিস্টেমের প্রাথমিক আয়তন হচ্ছে V1 এবং আন্তঃশক্তি, সেটাকে আমরা ধরে নিচ্ছি U1, স্থির চাপে ঘটছে। তাহলে ধরি প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তি U1 ও আয়তন V1। আন্তঃশক্তি হচ্ছে U1 এবং আয়তন হচ্ছে V1। তাহলে প্রাথমিক এনথালপি তাকে যদি আমরা H1 বলি, তাহলে সেটা লিখব কি, U1 প্লাস P × V1। কেন লিখলাম, তার কারণ কি, এনথালপি মানে চাপটা স্থির থাকবে। তাহলে H1 = U1 প্লাস P × V1। আর অন্তিম অবস্থায়
অন্তিম অবস্থায় আন্তঃশক্তি U2 ও আয়তন V2 হলে আমরা অন্তিম অবস্থায় এনথালপি তাকে যদি H2 দিয়ে ডিনোট করি, তাহলে H2 সমান লিখব U2 প্লাস P ইন্টু V2, H2 প্লাস P ইন্টু V2। এবার দেখো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যে এখান থেকে একটা বিশেষ গাণিতিক রূপ লিখতে পারি। বোঝার চেষ্টা করো। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে তোমরা কি পেয়েছো? ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। আর মাথায় রাখবে, আমরা যখন কোনো একটা পরিবর্তন মুক্ত পাত্রে ঘটাবো তখন কিন্তু তার উপরে চাপের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই কিউটাকে আমরা বলতে পারি কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে ওটাকে কিউ পি দিয়ে চিহ্নিত করলাম। এবার দেখো, আমরা এখান থেকে কি লিখতে পারি? যদি সিস্টেমের দ্বারা কার্য হয় তাহলে আমরা লিখব ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউপি মাইনাস ডাব্লু। তাহলে সিস্টেমের দ্বারা কার্যকে আমরা মাইনাস ডাব্লু বলি, তার জন্য মাইনাস ডাব্লু লিখলাম। তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু লিখতে পারি কিউপি মাইনাস পি ইন্টু V2 মাইনাস V1, পি ইন্টু V2 মাইনাস V1। আবার দেখো, ডেল্টা ইউ মানে কি লেখা যাবে? U2 মাইনাস U1 ইজ ইকুয়াল টু কিউপি মাইনাস PV2 প্লাস PV1। একটু সাজিয়ে লিখছি। তাহলে U2 প্লাস PV2 মাইনাস U1 প্লাস PV1। বুঝলে কি না? দেখো, এটা এধারে আসলে মাইনাস হবে, মাইনাস কমন নিয়েছি বলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সমান আমরা লিখছি কিউপি। তাহলে U2 প্লাস PV2 সেটাকে আমরা বলেছিলাম কি H2, আর U1 প্লাস PV1 এটাকে বলেছিলাম H1। তাহলে এটা সমান লিখছি কিউপি, দেয়ারফর H2 মাইনাস H1 মানে ডেল H সমান আমরা বলতে পারি কিউপি। তাহলে মাথায় রাখবে যে স্থির চাপে যখন তাপের পরিবর্তন হয়, কোনো সিস্টেমে তাপের পরিবর্তন হয়, সেটা আসলে এনথালপি পরিবর্তনের সঙ্গে সমান ধরা হয়। বা এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ডেল এইচ ইকুয়াল টু মাইনাস কিউপি, মাইনাস ডেল এইচ ইকুয়াল টু মাইনাস কিউপি। অর্থাৎ এখান থেকে বলতে পারি কি, যদি সিস্টেম প্লাস কিউ মানে কি? প্লাস কিউ মানে হচ্ছে তাপ শোষিত হচ্ছে। তাহলে যদি সিস্টেম তাপ শোষণ করে তাহলে তার এনথালপি বাড়বে। আর যদি সিস্টেম তাপ বর্জন করে, কোনো সিস্টেম যদি তাপ বর্জন করে তখন দেখব কি তার এনথালপি হ্রাস পাবে। তাহলে মাথায় রাখবে, স্থির চাপে কোনো সিস্টেম যদি তাপ শোষণ করে তাহলে সিস্টেমের এনথালপি বৃদ্ধি পায়, আর স্থির চাপে যদি কোনো সিস্টেম তাপ বর্জন করে তাহলে সেই সিস্টেমের এনথালপির হ্রাস ঘটে। একটু ম্যাথামেটিক্যাল ব্যাপার আছে, প্র্যাকটিস করবে। অঙ্কগুলো এখান থেকে বেশি আসে, আর বিভিন্ন শর্ত আছে, সেই শর্তগুলো গাণিতিক রূপ প্রমাণ হিসেবে তোমাদের আসার সম্ভাবনা খুব একটা বেশি নাই। যাই হোক, আর একটা বিষয় বলে রাখি, যদি কোনো বিক্রিয়া তাপদায়ী হয়, তাপমোচী,
খুব গুরুত্বপূর্ণ কথা, কোনো বিক্রিয়া তাপ দায়ী হলে ডেল এইচ ঋণাত্মক ধরা হয়, আর কোনো বিক্রিয়া তাপ শোষী হলে তার ডেল এইচ আমরা ধরব পজিটিভ, প্লাস ভি দিয়ে লিখছি। তাহলে তাপমোচী পরিবর্তনগুলোর ক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ, আর তাপগ্রাহী পরিবর্তনগুলোর ক্ষেত্রে ডেল এইচ আমরা পজিটিভ বলব। আবার দেখো, আমরা যদি এনথালপির বৈশিষ্ট্য আসি, এনথালপির বৈশিষ্ট্য, তাহলে আমরা দেখব যে এনথালপি একটা অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন। এনথালপি একটি অবস্থার অপেক্ষক। তারপরে মাথায় রাখবে এনথালপি অবস্থার অপেক্ষক মানে কি, পথ নির্ভরশীল রাশি নয়। তাহলে এটাও বলে রাখতে পারো, এনথালপি পথ নির্ভর রাশি নয়। আর কি বলা যেতে পারে, এনথালপি মাথায় রাখবে একটি সঠিক অবকল, সঠিক অবকল বা পারফেক্ট ডিফারেন্সিয়াল বলা হয়। এটা ম্যাথামেটিক্যাল একটা টার্ম। এনথালপি একটি সঠিক অবকল। আবার বলতে পারো এনথালপি একটা পরিমাণগত ধর্ম। এনথালপি একটি পরিমাণগত ধর্ম। তাহলে এনথালপিকে আমরা বলছি পরিমাণগত ধর্ম। যত পদার্থের পরিমাণ বাড়বে তার এনথালপির মানও বাড়বে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমরা এনথালপির ক্ষেত্রে মাথায় রাখবে। নেক্সট দেখো, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসে সংকোচন বা প্রসারণে এনথালপির কোনো পরিবর্তন হয় না। এটা আমরা গাণিতিকভাবে দেখাতে পারি। কি বলছি, স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের সংকোচন বা প্রসারণে এনথালপির কোনো পরিবর্তন হয় না। এনথালপির কোনো পরিবর্তন হয় না। কে বলতে পারি, দেখো তোমরা দেখলে H = U + PV, আর পরিবর্তনের ক্ষেত্রে আমরা বলছি কি ডেল H = ডেল U + ডেল PV। আবার দেখো, আমরা স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বলতে পারি, P1 V1 = P2 V2। তাহলে P1 V1 = P2 V2 যদি হয়, তাহলে ডেল PV মানে কি চলে আসবে, 0। অর্থাৎ PV এর পরিবর্তন P1 V1 - P2 V2, তাহলে কি আসবে, 0 আসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডেল H = ডেল U, ডেল H = ডেল U।
এবং দেখো আগে আমরা একটা কথা বলেছিলাম আন্তঃশক্তি পড়ানোর সময়, যে আদর্শ গ্যাসগুলোর স্থির উষ্ণতায় আন্তঃশক্তির কোনো পরিবর্তন ঘটে না। কি বলছি কথাটা? যে স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের আন্তঃশক্তির কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমরা সেখান থেকে বলবো কি, ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো। তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা বলবো কি, ডেল এইচ ইকুয়াল টু জিরো। এই শর্তটা তোমাদের বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক করতে কাজে লাগবে। পরে যখন আমরা অঙ্ক করব তখন দেখবে তোমার আন্তঃশক্তির পরিবর্তন, এনথালপির পরিবর্তন, কার্য, শোষিত তাপ, এই সমস্ত একসঙ্গে চাইবে। তাহলে যদি আদর্শ গ্যাস কথাটা উল্লেখ করা থাকে, যদি স্থির উষ্ণতা উল্লেখ করা থাকে, তাহলে মাথায় রাখবে ডেল এইচ এবং ডেল ইউ এর মান সর্বদা জিরো হবে। ওটা চোখ বুঝে আমরা লিখে দেবো। তাহলে আদর্শ গ্যাস যদি হয় আর তার যদি উষ্ণতা স্থির থাকে, তাহলে আমরা চোখ বুঝে লিখে দেব যে তার ডেল এইচ এবং ডেল ইউ এর মান জিরো হবে। এগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে শর্তটা। আচ্ছা, নেক্সট দেখো আমরা চলে আসব গ্যাসীয় পদার্থের তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপ। গ্যাসীয় পদার্থের তাপগ্রাহিতা ও আপেক্ষিক তাপ। তা তাপগ্রাহিতা কাকে বলে তোমরা পড়েছ হয়তো। তাপগ্রাহিতা মানে মাথায় রাখবে নির্দিষ্ট যে কোনো পরিমাণ পদার্থের যদি আমরা উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে তার তাপগ্রাহিতা বলে। এখানে পদার্থের পরিমাণটা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে না। সে পদার্থের পরিমাণ 1 গ্রামও হতে পারে, 10 গ্রামও হতে পারে, তার জন্য বলছি কি নির্দিষ্ট পরিমাণ। তাহলে আমরা প্রথমেই আলোচনা করব গ্যাসের তাপগ্রাহিতা। তাহলে কি বলছি, নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপ গ্রাহিতা বলে। এর সঙ্গে সঙ্গে দেখো আর একটা টার্ম আমরা আসছি, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ এটাও যদি আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বলি, এখানে কিন্তু পদার্থের ভরটা নির্দিষ্ট। সেটা হচ্ছে একক ভরের। 1 গ্রাম ভরের তুমি কোনো পদার্থ নিলে, তার উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, তার জন্য যে তাপ শোষিত হবে তাকে আমরা বলবো তার আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ এটা একক ভরের কথাটা যদি আসে তাহলে বুঝবে সেটা আপেক্ষিক তাপ। আর যদি একক ভর না থেকে যে কোনো পরিমাণ পদার্থ থাকে তখন সেগুলোকে আমরা বলি তাপগ্রাহিতা। তাহলে আপেক্ষিক তাপ বলতে বুঝছি একক ভরের পদার্থের উষ্ণতা। আমরা এখানে গ্যাসীয় পদার্থের নিচ্ছি, তাহলে গ্যাসীয় কথাটা লিখে দিলাম। পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়
তাকে তার আপেক্ষিক তাপ বলা হয়। আপেক্ষিক তাপকে আমরা ইংরেজিতে বলি স্পেসিফিক হিট, আর তাপগ্রাহিতাকে বলা হয় হিট ক্যাপাসিটি। তাহলে এটা হচ্ছে হিট ক্যাপাসিটি অফ গ্যাস, আর এটা হচ্ছে স্পেসিফিক হিট অফ গ্যাস। মাথায় রেখো কথা দুটো। এবার দেখো, আপেক্ষিক তাপ এবং তাপগ্রাহিতা দুটোকেই আমরা দুই পদ্ধতিতে নির্ণয় করি। এক হচ্ছে স্থির আয়তনে, আর দুই হচ্ছে স্থির চাপে। স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আর দ্বিতীয় হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ। তাহলে স্থির আয়তনে আর স্থির চাপে কথা দুটোর অর্থ আমি বুঝিয়ে বলি। স্থির আয়তনে মানে তুমি যদি আপেক্ষিক তাপের কথা বলো, তাহলে আপেক্ষিক তাপ মানে কি? একক ভরের। তাহলে আয়তন স্থির রেখে আমি ধরো একটা পাত্রে নির্দিষ্ট আয়তনের গ্যাস নিলাম, আয়তনটাকে আমি বাড়তেও দেবো না, কমতেও দেবো না। এবার এর মধ্যে আমি 1 একক ভরের গ্যাস নিয়েছি, ধরে নাও 1 গ্রাম গ্যাস নেওয়া হয়েছে। এবার এর একটা টেম্পারেচার তুমি ইনিশিয়ালি থার্মোমিটার দিয়ে মাপলে, থার্মোমিটার দিয়ে মেপে ধরো দেখলে 10 ডিগ্রি সেলসিয়াস আছে। এবার তুমি কি করছো, আয়তনটাকে আর বাড়তে দিচ্ছ না, কিন্তু এবার তাপ সরবরাহ করছো, দিয়ে এর উষ্ণতা 10 থেকে বেড়ে ধরে নাও 11 ডিগ্রি সেলসিয়াসে গেল। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লো। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য তুমি যে পরিমাণ তাপ দিলে সেটাকে বলবো স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তাহলে সংজ্ঞা আমি আর লিখিয়ে দিচ্ছি না বোর্ডে, ভালো করে শোনো, তাহলেই বুঝতে পারবে। তাহলে বলবো আয়তন স্থির রেখে একক ভরের কোনো পদার্থের, গ্যাসীয় পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকেই আমরা স্থির আয়তনে আপেক্ষিক তাপ বলবো। আর দ্বিতীয় হচ্ছে স্থির চাপে। এটার মানে কি ভালো করে বুঝবে। তুমি ধরে নাও এর উপরে 1 atm প্রেসার রেখেছো, এর মধ্যেও 1 গ্রাম গ্যাসকে এর মধ্যে রাখা আছে। থার্মোমিটার এর মধ্যে দিয়েছো, থার্মোমিটার দিয়ে তুমি উষ্ণতা দেখছো যে 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে আছে। টেম্পারেচার বাড়িয়ে তুমি 11 ডিগ্রি সেলসিয়াস করবে, তাপ দিচ্ছ। কিন্তু স্থির চাপে মানে উষ্ণতা বাড়ালেই কী হবে? গ্যাসের আয়তন বাড়বে। তাহলে আমি যদি আয়তনকে বাধা দিই তাহলে গ্যাসের চাপ বাড়বে, আর যদি আমি চাপটাকে স্থির রাখি তাহলে কি হবে? পিস্টনটা কিন্তু কিছুটা ওপরে উঠে যাবে। তাহলে আয়তন বাড়বে কিন্তু গ্যাসের ওপরে যে চাপ ক্রিয়া করছে সেই চাপের মান অপরিবর্তিত থাকবে। তাহলে এইরকম যদি উষ্ণতা 1 ডিগ্রি বাড়ায়, এইভাবে যদি 1 ডিগ্রি বাড়ায়, তখন সেটাকে বলা হয় স্থির চাপে আপেক্ষিক তাপ। তাহলে স্থির চাপে আপেক্ষিক তাপ বলতে আমরা বুঝি যে চাপ স্থির রেখে একক ভরের গ্যাসীয় পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই আমরা বলবো স্থির চাপে আপেক্ষিক তাপ। আমাদের এখানে কেমিস্ট্রিতে যে দুটো আপেক্ষিক তাপের খুব ব্যবহার আছে সেই দুটো বলি একটু এবার। সেটা হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা দুভাগে ভাগ করব, স্থির চাপে আর হচ্ছে স্থির আয়তনে। তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝবো?
এখানে পদার্থের যে পরিমাণটা, যেটা আমরা আগেরবার কি বলছিলাম একক ভর, এখানে একক ভর না বলে বলবো 1 মোল। তাহলে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসীয় পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলবো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে আমরা সিপি দ্বারা চিহ্নিত করি। অনুরূপভাবে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলতে বুঝবো গ্যাসের আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসীয় পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, বা 1 কেলভিনও বলতে পারো, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে আমরা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলি। এটাকে প্রকাশ করা হয় সিভি দ্বারা, সিভি দ্বারা। এবং মাথায় রাখবে এই স্থির চাপে মোলার যে আপেক্ষিক তাপ, মোলার যে আপেক্ষিক তাপ বা মোলার তাপগ্রাহিতা বলতে পারো, এই মানটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের থেকে বেশি হয়। কি বলছি? স্থির চাপে গ্যাসের মোলার তাপগ্রাহিতা বলে দেব, আপেক্ষিক তাপটা একক ভরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্থির চাপে গ্যাসের মোলার তাপগ্রাহিতা স্থির আয়তনে গ্যাসের মোলার তাপগ্রাহিতা অপেক্ষা বেশি হয়। অর্থাৎ আমরা বলতে পারি সিপি গ্রেটার দেন সিভি, সিপি গ্রেটার দেন সিভি। এবার দেখো এই সিপি এবং সিভি, তাহলে সিপি মানে কি? স্থির চাপে গ্যাসের মোলার তাপগ্রাহিতা, আর সিভি মানে স্থির আয়তনে গ্যাসের মোলার তাপগ্রাহিতা। এগুলোকে আমরা গাণিতিক রূপ এভাবে প্রকাশ করব, সিপি ইজ ইকুয়াল টু ডিএইচ ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। অর্থাৎ ডিএইচ মানে কি? এনথালপির পরিবর্তন, ডিটি মানে উষ্ণতা পরিবর্তন, মানে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে এনথালপির পরিবর্তন হচ্ছে স্থির চাপে, সেটাকে আমরা বলছি সিপি। আর সিভি মানে হচ্ছে ডিইউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ভি। এরকমভাবে আমরা সিভিকে প্রকাশ করি। তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে কাজে লাগবে, পরের চ্যাপ্টারে ডিএইচ সমান লিখব সিপিডিটি, আর ডিইউ সমান লিখব সিভি ডিটি। আর সিপি সিভির মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা পরের অংশে আমরা প্রমাণ করব, থার্মোকেমিস্ট্রিতে আছে। এখন আপাতত একটু মাথায় রাখবে যে সিপি মাইনাস সিভি সমান হচ্ছে আর, যেখানে আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সংক্রান্ত যে থিওরি পার্টটা ছিল সেই থিওরি পার্টটা আমরা এখানেই শেষ করে দিলাম। এরপরে আমরা থার্মোকেমিস্ট্রিতে চলে যাব এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো আসবো।